আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা কিন্তু ইতিমধ্যে কর্ম নিয়ে আলোচনা করেছি, তাই না? সো কর্ম বলতে কি বোঝাই সেটা কিন্তু আমরা জেনেছি যে ক্রিয়ার কাছে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কি কর্মপদ, রাইট? তো ওই কর্মপদের উপরে ডিপেন্ড করে ভার্ব বা ক্রিয়াকে আরও দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সকর্মক ক্রিয়া এবং আরেকটা হচ্ছে অকর্মক ক্রিয়া। ইংরেজিতে এই দুইটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? তো সকর্মক ক্রিয়া কাকে বলে সেটা কিন্তু আমরা জেনেছি। যে ক্রিয়ার এক বা একাধিক কর্ম থাকে তাকে কি বলে? সকর্মক ক্রিয়া বলে, তাই তো? যে ক্রিয়ার কর্মপদ থাকে, তো কর্মপদ কীভাবে বের করতে হয় এটা কিন্তু বারবার আমি বলছি যে তোমার হচ্ছে বাক্যে ক্রিয়ার কাছে কি জিজ্ঞাসা করবা, কি জিজ্ঞাসা করবা এবং কাকে জিজ্ঞাসা করবা। যেমন দেখো, এখানে দেখো, মা ভাত রান্না করেছেন, মা ভাত রান্না করেছেন, ঠিক আছে? তো এখানে তোমার হচ্ছে ভার্ব কোনটা বলো? করেছেন, তাই না? কি করেছেন? কি রান্না করেছেন? ভাত রান্না করেছেন, তাই তো? কি রান্না করেছেন? তো তোমার হচ্ছে ভার্ব এইটা রান্না করেছেন, কারণ কি ইংরেজি কি কুকড, তাই তো? হ্যাভ কুকড, রান্না করেছেন। কি রান্না করেছেন? ভাত রান্না করেছেন। তাহলে এখানে যেহেতু কি প্রশ্নের উত্তরে কি পাওয়া যাচ্ছে? ভাত পাওয়া যাচ্ছে। সো এখানে একটা কর্ম আছে, এই রান্না করার একটা কর্ম আছে, তাই না? রান্না করার একটা কর্ম আছে, সেটা হচ্ছে ভাত। তাহলে আমরা বলতে পারি না যে এটা একটা সকর্মক ক্রিয়া, তাই না? আচ্ছা, রান্না করেছেন তাহলে সকর্মক ক্রিয়া। আর অকর্মক ক্রিয়া বলতে কি? যে ভার্ব বা যে ক্রিয়ার কোনো কর্ম নেই, যে ক্রিয়ার কোনো কর্ম নেই বা যে ভার্বের কোনো অবজেক্ট নেই, সেটাই হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। তো অকর্মক ক্রিয়ার ভেতরে দেখো, যে ক্রিয়ার কর্ম নেই তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন সৌরভ পড়ে, সৌরভ পড়ে। তাহলে সৌরভ পড়ে, কি পড়ে? আছে? নাই তো। তার মানে কি? আর কাকে পড়ে এটাও কিন্তু নাই। কি পড়ে এটাও নাই, কাকে পড়ে এটাও নাই। তার মানে এখানে কোনো কর্মপদ নাই। যেহেতু এই ভার্বটার কোনো কর্মপদ নাই, সেহেতু আমরা বলতে পারি না যে এইটা সৌরভ পড়ে, এটা একটা কি অকর্মক ক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, এখানে দুইটা সেন্টেন্স প্রায় একই ধরনের, রাইট? এখানে দেখো, আমি টিফিন খেয়েছি, আর এটা হচ্ছে আমি টিফিনে খেয়েছি। আমি কি খেয়েছি? টিফিন খেয়েছি। তার মানে এখানে কর্ম আছে, এখানে অবজেক্ট আছে, সো এটা একটা সকর্মক ক্রিয়া। মাখন রায় গান গাচ্ছে। কি গাচ্ছে? গান গাচ্ছে, ঠিক আছে? এইটা দেখো, মাখন রায়, হ্যাঁ, মাখন রায় গানে মেরেছে। তো এই যে গানে মেরেছে, গানটা কিন্তু এখানে আর তোমার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে না, ঠিক আছে? এখানে টিফিনে খেয়েছি, এখানে কিন্তু আর অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে না। সো যেহেতু অবজেক্ট বা কর্মপদ হিসেবে ব্যবহার হচ্ছে না, সেহেতু ওইটা একটা কি অকর্মক ক্রিয়া, ওইটার কোনো কর্ম নাই। তাহলে দেখো, দুইটার মিনিং কিন্তু প্রায় সেমই প্রকাশ করে, কিন্তু দেখা যায় যে ওইটা কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটাও কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করছে না, অথচ এইখানে মানে সেম বাট অবজেক্ট হিসেবে কাজ করছে, রাইট? তাহলে তুমি বুঝতে পারলে সকর্মক কি অকর্মক কি। ওকে, তারপরে দেখো, ধাতু বলতে কী বোঝায়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বড় হয়ে অনেকে এটা বুঝে না, কারণ তারা ক্লাস 8-এ এটা বুঝতে পারে না, ছোট শ্রেণীতেই তারা এটা বুঝতে চায় না বা বুঝতে পারে না। তো ধাতু বলতে আসলে কী বোঝায়? ধাতু হচ্ছে কি ক্রিয়ার মূল অংশকে কি বলে? ধাতু বলে। মূল অংশ মানে কি? দুইটা অংশ থাকে, কোনো একটা শব্দের দুইটা অংশ থাকে, মূল অংশ এবং তোমার হচ্ছে বিভক্তি, ঠিক আছে? মূল অংশ এবং বিভক্তি, ওই দুইটা মিলেই কি একটা টোটাল একটা শব্দ তৈরি হয়, যেটাকে বলা হয় সাধিত শব্দ, ঠিক আছে? তাহলে মূল অংশ কি? ধাতু বা মূল অংশ, দেখো তো, কর, যা, খা, পা, বল, দেখ, খেল, দে, এগুলো সব কিন্তু মূল অংশ। এইগুলোর সাথে বিভক্তি যুক্ত হয়ে কি পাই আমরা? সাধিত বা হচ্ছে তোমার ক্রিয়াপদ পাই, তাই না? একটা পূর্ণ ক্রিয়াপদ পাই। যেমন দেখো, কর, এর সাথে ও যোগ করে কি হয়? করো। এন যোগ করে হয় করেন, ঠিক আছে? যা, এর সাথে ই যোগ করে হয় যায়, যোগ করে হয় যাই, তাই না? আর ও যোগ করা হয় যাও। তার মানে দেখো, এগুলো হচ্ছে ক্রিয়ার মূল অংশ। তিন প্রকার। একটা হচ্ছে মৌলিক ধাতু। মৌলিক ধাতু মানে ওইটাকে বিশ্লেষণ করে আর কিছু পাওয়া যাবে না। সাধিত ধাতু মানে ওইটাকে বিশ্লেষণ করে কিছু তো পাওয়া যাবে। আর যৌগিক বা সংযোগমূল ধাতু, ঠিক আছে? এই তিন প্রকার। চল আমরা তিন প্রকার ধাতুই দেখব। একটা হচ্ছে মৌলিক ধাতু, তার মানে যেটা আর বিশ্লেষণ করা যায় না, যেমন এই যে কর, কর, চল, পর, যাক, দে, খা, হয়, এগুলা। আর সাধিত ধাতু কি? যেমন দেখো, করা, মানে আ প্রত্যয় যোগে, যেগুলোর সাথে কি প্রত্যয় যোগ আছে? আ প্রত্যয় যোগ আছে, সবগুলোর সাথে আ প্রত্যয় যোগ আছে। যেমন করা, দেখা, বলা,
এই সবগুলোর সাথে কিন্তু আপ্রত্যয় যোগ আছে। আপ্রত্যয় ছাড়া ওইগুলো কেমন ছিল? এরকম মৌলিক ধাতু ছিল, যেমন কর, দেখ, বল। এই যে কর, দেখ, বল, এইসব মৌলিক ধাতুর সাথে কি যোগ হয়েছে? আপ্রত্যয় যোগ হয়েছে, হয়ে করা, দেখা, বলা বা চলা, পড়া, বড়া, পারা, মানে এই ধরনের তোমার হচ্ছে সাধিত ধাতু তৈরি হয়েছে। তাহলে মৌলিক ধাতুর সাথে তোমার হচ্ছে আপ্রত্যয় যোগে যে ধাতু তৈরি হয় সেটাই হচ্ছে সাধিত ধাতু। মনে থাকবে। এবার দেখো, যৌগিক ধাতু বলতে কী বোঝায়? বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে কর, দে, হো, পা, খা ইত্যাদি মৌলিক ধাতু মিলে যে নতুন ধাতু গঠিত হয় তাকে যৌগিক ধাতু বা সংযোজকমূলক ধাতু বলে। যেমন ভয়, ভয় কর, ভালো হ, উত্তর দে, মার খা, দুঃখ পা ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা। তো এখানে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা, এই যে ভয়, ভয়ের সাথে কর যোগ আছে, ভালোর সাথে হ যোগ আছে, তোমার হচ্ছে উত্তরের সাথে দে যোগ আছে, মূলক। তার মানে এখানে তোমার বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে, দেখো তো এখানে বিশেষ্য, বিশেষণ বা তোমার হচ্ছে ধনাত্মক বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে কিন্তু এই ধাতুগুলো যুক্ত হয়েছে। যেমন এই যে ভয়, তাই না? ভালো, এটা কি একটা বিশেষণ? উত্তর, উত্তর এটা মনে করো বিশেষ্য। দুঃখ, এটা মনে করো হচ্ছে কারোর অবস্থা বা বিশেষণ মনে করো। হ্যাঁ, বা হচ্ছে এটা বিশেষ্য বলা যেতে পারে। সো এই যে তোমার বিশেষ্য, বিশেষণ অথবা ধনাত্মক অব্যয়, তাই না? এইগুলোর সাথে তোমার এই যে মৌলিক ধাতুগুলো কর, দেহ, পা, খা, এইগুলা যুক্ত হয়ে যে এই ধাতুটা তৈরি করে সেটাই কি? সেটাই হচ্ছে ধনাত্মক ধাতু। বোঝা গেছে? ধনাত্মক ধাতু বলতে কি বোঝায়? আচ্ছা, ধনাত্মকের বলতে বোঝায় এই যে এক্সট্রা একটা তোমার হচ্ছে ইসের সাথে, এক্সট্রা একটা পদের সাথে, যেমন বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়, এই পদগুলোর সাথে কোনো একটা মৌলিক ধাতু, যেমন হচ্ছে কর, দেহ, প, খা ইত্যাদি যুক্ত হয়। আর সাধিত ধাতু বলতে কি বোঝায়? সাধিত ধাতু বলতে ওই যে তোমার মৌলিক ধাতুর সাথে জাস্ট কি বিভক্তি যুক্ত হবে? আ বিভক্তি যুক্ত হবে। ঠিক আছে? আর মৌলিক ধাতু বলতে কি বোঝায়? মৌলিক ধাতু বলতে বোঝায় যেটাকে আর বিশ্লেষণ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক ধাতু। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা বুঝতে পারছো যে ধাতু বলতে কি বোঝায়। ধাতু বলতে হচ্ছে ক্রিয়ার মূল অংশকে বোঝায়। মানে বিভক্তি ছাড়া যে ক্রিয়াটা, ওইটাই হচ্ছে ক্রিয়ার মূল অংশ। বিভক্তি মানে তো বোঝো, তাই না? মানে শব্দের সাথে বা পদের সাথে এ, র, ক, র, এ, রে, মানে এই ধরনের ছোটো ছোটো শব্দ, ছোটো ছোটো শব্দাংশ বা হচ্ছে তোমার বর্ণ যুক্ত হয়, সেইগুলো হচ্ছে কি? বিভক্তি। তো এই যে বিভক্তিগুলো ছাড়া যে ক্রিয়াপদ বা ক্রিয়ার যে মূল অংশ পাওয়া যায় সেটাই কি? সেটাই হচ্ছে ধাতু। ঠিক আছে? তো ক্রিয়াকে বিশেষ তোমার হচ্ছে বিশ্লেষণ করলে দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তার মানে ক্রিয়া বিভক্তি ছাড়াই ক্রিয়ায় কি পাওয়া যায়? ধাতু পাওয়া যায়। বোঝা গেল? তাহলে আশা করি যে তোমরা এই সকর্মক এবং অকর্মক ক্রিয়া এবং এই যে ধাতুর কনসেপ্টটা, এটা সম্পূর্ণরূপে পরিষ্কার। সো থ্যাংক ইউ সো মাচ। দেখাবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা মৌলিক ধাতু এবং সাধিত ধাতু নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।